ওকে, তো লাস্ট দুটো ক্লাসে আমরা একটা দেখেছিলাম কার্বোহাইড্রেট। হুম, তারপর আমরা দেখেছিলাম যে কার্বোহাইড্রেটের মধ্যে গ্লুকোজটা নিয়ে একটা ভালো ডিসকাশন হয়েছিল। সেকেন্ড যে ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট সেটা হচ্ছে ফ্রুক্টোজ। হুম, FRUCTOAC, ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজের মলিকিউলার ফর্মুলা কিন্তু সেম, C6H12O6। দুটোর স্ট্রাকচার একই, গ্লুকোজ এক জায়গায় একই, ফ্রুক্টোজ এক জায়গায় একই। গ্লুকোজ হচ্ছে এটা HOH, এই 3 নম্বর কার্বনের ওইচটা অন্যদিকে হয়, HOH CH2OH। এই হচ্ছে গ্লুকোজ, বা আমরা বলতে পারি ডি প্লাস গ্লুকোজ। একটা বোধহয় ভিডিও লিঙ্কও দিয়েছিলাম, যেটা এই ডি আর প্লাস এর মানে কি সেটা বলা ছিল। ডি মানে হচ্ছে লাস্ট অ্যাকাইরাল কার্বনের ওইচটা ডান দিকে, আর প্লাস মানে হচ্ছে এই টোটাল ওভারঅল মলিকিউলটার অপটিক্যাল অ্যাক্টিভিটি পজিটিভ। হচ্ছে ডি প্লাস গ্লুকোজ। আর ফ্রুক্টোজ হচ্ছে এরকম, CH2OH, C ডাবল বন্ড O। এখানে C ডাবল বন্ড O, মানে এখানে একটা কার্বন রয়েছে, সেই C ডাবল বন্ড O। তারপরে 3 নম্বর কার্বনে OH তো এইদিকে, ঠিক আছে, OH এইদিকে। তারপরে আবার গ্লুকোজের মতন OH OH CH2OH। মলিকুলার ফর্মুলা দেখা যাবে সেম। তাহলে এদের ডিফারেন্সটা কোথায়? এইটা একটা অ্যালডোজ, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, এর একটা অ্যালডোজ। আর কিন্তু ফ্রুক্টোজ সেটা হচ্ছে একটা কিটোজ। সরি, এই যে সি ডাবল বন্ড কিটোন গ্রুপ রয়েছে, এটা একটা কিটোজ। আর এটাই 6টা কার্বন, ওটাও 6টা কার্বন। তাই গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডো হেক্সোজ, কিন্তু ফ্রুক্টোজ একটা কিটো হেক্সোজ। এবার তাহলে এদের মধ্যে কিছু প্রপার্টিগত কিছু ডিফারেন্স থাকবে। এদের রিয়াকশনও, অনেক রিয়াকশন একই রকম, কিছু রিয়াকশন একটু ডিফারেন্ট এরকম থাকবে এদের। আমরা গ্লুকোজের মধ্যে আমরা হাওয়ার্থ প্রজেকশন দেখেছিলাম, যে হাওয়ার্থ প্রজেকশনে কি করা হয়, গ্লুকোজের সাইক্লিক ফর্ম, আমরা কিছু প্রপার্টি আমরা গ্লুকোজের ওপেন চেন ফর্ম দিয়ে, এগুলো সব ওপেন চেন ফর্ম, এগুলো দিয়ে এক্সপ্লেন করতে পারি না, সেই জন্য আমাদের সাইক্লিক ফর্মের সাহায্য নিতে হয়। এবং সাইক্লিক ফর্মের সাহায্য নেওয়ার জন্য আমরা আরেকটা প্রজেকশন ইউজ করি, সেটাকে আমরা হাওয়ার্থ প্রজেকশন বলি, এবং হাওয়ার্থ প্রজেকশন কিভাবে ড্র করতে হয় সেটা আমরা দেখেছিলাম। ফ্রুক্টোজের ক্ষেত্রেও সেটা হয়, হাওয়ার্থ প্রজেকশন ড্র করা যায়। তো সেটা কিভাবে করা হয় তার জন্য আমি ডিরেক্ট বইয়ের ছবি নিয়েছি, যাতে আঁকতে বেশি সময় না লাগে। ওকে, এই হচ্ছে ফ্রুক্টোজের ছবি, এই হচ্ছে আমার ফ্রুক্টোজ। এর কার্বন গুলোর নাম দিই 1 2 3 4 5 6। 3 নম্বর কার্বনের ওইচটা বাঁদিকে, আর 2 নম্বর কার্বনের সি ডাবল বন্ড O। এবার কি হতে পারে? এক হতে পারে এই একদম শেষ যে কার্বন, সেই কার্বনের যে অক্সিজেন, সেই অক্সিজেনের লোন পেয়ার গিয়ে এই কার্বনে অ্যাটাক করলো, করে এই সি ডাবল বন্ড O এর সিঙ্গেল বন্ড খুলে দিল। এই খুলে দিলে O মাইনাস হবে, এবার সেটা ধরো H প্লাস কোনো জায়গা থেকে নিয়ে বা সলিউশন থেকে নিয়ে OH হয়ে গেল। মানে এই বন্ডটা শিফট করে O মাইনাস হওয়ার কথা, সেটা OH হয়ে গেল, OH হয়ে গেল ধরো। তাহলে কি হলো অ্যাকচুয়ালি, এই 6 নম্বর কার্বনে CH2 ছিল, ঠিক আছে, 5 নম্বর কার্বনে কোনো চেঞ্জ হয়নি, 4 3 সব একই আছে। 2 নম্বর কার্বনে, এই 2 নম্বর কার্বন মানে এই কার্বনটা, সেটাই অ্যাকচুয়ালি এই কার্বনটা, সেই কার্বনের একদিকে আসলো OH, আর অন্য দিকটা আসলো CH2OH। ধরো OH টা এইদিকে, CH2OH টা এইদিকে, উল্টোটাও হতে পারতো, OH টা ডান দিকে, CH2OH টা বাঁ দিকে, এরকম হতে পারে। গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু এই 5 নম্বর OH টা যেত, 5 নম্বর কার্বনের OH টা দিয়ে অ্যাটাক হতো, এখানে 6 নম্বরটা দিয়ে অ্যাটাক হলো, হয়ে আমাদের কত মেম্বার রিং তৈরি হলো দেখা যাক। 1 2 3 4 5 আর এই 6 মেম্বার রিং তৈরি হলো। 6 মেম্বার রিং তৈরি হলে আমরা বলি সেটাকে পাইরানোজ রিং বলা হয়। আর যেহেতু এটা ফ্রুক্টোজের পাইরানোজ রিং, তাই এটাকে বলবো ফ্রুক্টোপাইরানোজ। OH টা ডান দিকে থাকলে আমরা বলি আলফা, আচ্ছা, আর OH টা বাঁ দিকে থাকলে আমরা বলি বিটা, এটা ফ্রুক্টোপাইরানোজ। আর এইদিকে এটা যেহেতু আগেরটা গ্লুকোজটা ছিল ডি প্লাস গ্লুকোজ, ফ্রুক্টোজটা হচ্ছে ডি মাইনাস ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের অপটিক্যাল অ্যাক্টিভিটি নেগেটিভ, তাই এখানে আলফা ডি মাইনাস ফ্রুক্টোপাইরানোজ, বা আলফা ডি মাইনাস ফ্রুক্টোজ। এবং এই আলফা বিটা ফর্মকে একজনকে অন্যজনের অ্যানোমার বলা।
তাহলে এখানে আমরা এই ওপেন চেন ফর্ম থেকে আমরা সাইক্লিক ফর্মে গেলাম। এবার সাইক্লিক ফর্মে গেলে আমরা হাওয়ার্ডস প্রজেকশন আঁকতে পারি। দেখা যাক। ওকে, দুই রকম ভাবে হাওয়ার্ড প্রজেকশন আঁকা যায়। প্রথমটা দেখা যাক। প্রথমটা আমরা আগে যে আলফা ফর্ম, যেটা আলফা যে ছবিটা আঁকা হলো সেইটাকে এরকম সাইক্লিক ফর্মে আঁকা। কি করে আঁকবো? প্রথমে বলেছিলাম যে আগে এরকম একটা 6 মেম্বার রিং মতন এঁকে নিতে হবে। তার মধ্যে একটা অক্সিজেন থাকবে, সেটা হচ্ছে এই অক্সিজেন। তারপর 1 নম্বর কার্বনে চলে আসতে হবে। 1 নম্বর কার্বন, আচ্ছা 6 মেম্বার রিং এর মধ্যে রয়েছে 1 নম্বর কার্বন, কিন্তু রিং এর মধ্যে নেই। 2 নম্বর কার্বন রিং এর মধ্যে আছে, 2 3 4 5 6 এরা রিং এর মধ্যে আছে। এবার তাহলে অক্সিজেনের পাশে কে আছে? অক্সিজেনের পাশে আছে C2, 2 নম্বর কার্বন। সেই C2 তে কোন কোন গ্রুপ আছে? একটা আছে OH ডান দিকে, একটা আছে CH2H বাঁ দিকে। আমি বলেছিলাম ডান দিকের গুলো নিচে লিখতে হবে। ডান দিকে OH আছে, এটাকে নিচে লিখলাম, CH2H উপরে লিখলাম। সেভাবে বাকিগুলো সব এইভাবে। 6 নম্বর কার্বনে CH2, দুটো হাইড্রোজেন আছে, এই একটা উপরে একটা নিচে দিলেই হলো। কিন্তু গ্লুকোজে কি ছিল? CH2OH আর H ছিল, তাই CH2OH টা সবসময় উপরে দিতে বলেছিলাম, মনে আছে নিশ্চয়। তো এইভাবে আমরা আলফা ডি ফ্রুক্টোপাইরেনোজ আঁকতে পারলাম। আচ্ছা, এখানে আলফা কেন বলছি? ওইচটা ডান দিকে, তাই আলফা ডান দিকে মানে নিচে। সিমিলারলি বিটাটা জাস্ট এইটাই চেঞ্জ, ওইচটা উপরে CH2OH নিচে। ওইচটা উপরে মানে সেটা হচ্ছে বিটা হয়ে গেল, বাকি সব একই। এই হচ্ছে আলফা এবং বিটা ফর্ম, এবং এটাই হচ্ছে হাওয়ার্থ অভিক্ষেপ বা হাওয়ার্থ প্রজেকশন। ওকে, সিমিলারলি আগে যে ছবিটা আমি দেখালাম, এইখানে যদি একটা অন্যরকম কেস হতো, অন্যরকম কি? 5 নম্বর ওইচটা যদি গিয়ে এখানে অ্যাটাক করতো, করে এটা যদি খুলতো, তাহলে স্ট্রাকচার কেমন হতো? এটা মুছে দিই। 5 নম্বর কার্বনে যদি এটা যেত, তাহলে আমার কত মেম্বার রিং তৈরি হতো? একটা, দুটো, তিনটে, চারটে, আর এই অক্সিজেন, 5 মেম্বার রিং তৈরি হতো, তাই না? তাহলে ছবিটা অনেকটা এরকম দেখতে হতো। এটা নিজে করতে হবে, নিজে করবি, আঁকবি হাতে। 5 নম্বরের ওই যদি এখানে অ্যাটাক হয়েছে, CH2H মতন পড়ে আছে, তাহলে একটা ছবি এই হতো, ওইচটা ডান দিকে, আর একটা ছবি ওরকমই হতো, ওইচটা বাঁ দিকে। কিন্তু এখানে রিং হলো 5 মেম্বার রিং। 5 মেম্বার রিং থাকলে সেটাকে পাইরানোজ না বলে সেটাকে ফিউরানোজ বলা হয়। তাই এটাও আগেরটা ছিল আলফা ডি মাইনাস ফ্রুক্টো পাইরানোজ, যেহেতু 6 মেম্বার রিং, আর এটা আলফা ডি মাইনাস ফ্রুক্টো ফিউরানোজ, 5 মেম্বার রিং। ওকে, ফিউরানোজ বলতে ফিউরান অ্যাকচুয়ালি একটা কম্পাউন্ড, সেখান থেকে নাম এসছে এরকম। এই যে এই হচ্ছে ফিউরান, 5 মেম্বার রিং। 5 মেম্বার রিং উইথ অক্সিজেন, তো সেখান থেকেই ফিউরানোজ নামটা এসছে। এবার দেখ, এটাকেও ঠিক একইভাবে অক্সিজেনটা, তাহলে আমি একটা 5 মেম্বার রিং বানাবো, 6 মেম্বার তো বানাবো না। এই অক্সিজেনের সঙ্গে ডিরেক্ট কানেক্টেড আছে C2 কার্বন। অক্সিজেনের সঙ্গে আমি ডিরেক্ট C2 কার্বন, এটা ধরলাম, এটা C2। C2 তে কোন কোন গ্রুপ আছে? একটা আছে OH, একটা আছে CH2OH। OH-টা ডান দিকে আছে, তাই OH-টা নিচে বসালাম, CH2OH টাকে উপরে বসালাম। পরপর গুলো এইভাবে করলাম। 6 নম্বর কার্বনে, সরি 5 নম্বর কার্বনে কি কোন কোন গ্রুপ আছে? একটা আছে হাইড্রোজেন, একটা আছে CH2OH, এবং বলেছিলাম যে CH2OH কে সবসময় উপরে রাখতে হবে। তাহলে এইভাবে আমরা হাওয়ার্থ অভিক্ষেপ আঁকতে পারি আলফা ডি মাইনাস ফ্রুক্টোফিউরানোজের। সিমিলারলি বিটা ডি মাইনাস এটা করা যাবে, জাস্ট ওইচটা এখানে নিচে ছিল, ওইচটা এখানে উপরে হবে। তাহলে এটা নিজের হাতে বাড়িতে আঁকতে হবে, হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ার হবে। এটুকু বুঝতে কোনো প্রবলেম আছে? হ্যালো? হ্যালো। হ্যাঁ, এটুকু বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, একটু ফাস্ট। হুম, হুম। নেক্সট হচ্ছে আমরা গ্লুকোজের বেশ কিছু রিয়াকশন দেখেছিলাম। যে টাইপের রিয়াকশন গ্লুকোজে দেখেছিলাম, মোস্টলি সিমিলার টাইপ অফ রিয়াকশন আমরা ফ্রুক্টোজে দেখতে পাবো। এই হচ্ছে আমাদের ফ্রুক্টোজ বা ডি মাইনাস ফ্রুক্টোজ। ওকে, এর মধ্যে এগুলো জাস্ট জেনে রাখা, কোনো মেকানিজম ও সিলেবাসে নেই, কি হয় জাস্ট জেনে রাখা। টোলেন্স বিকারক দিলে কি তৈরি হয়, গার্ডোনাইট্রিক অ্যাসিড দিলে কি তৈরি হয় সেগুলো। হাইড্রোজেন সোডিয়াম বোরোহাইড্রেট দিলে, গ্লুকোজের ক্ষেত্রে সোডিয়াম বোরোহাইড্রেট দিলে শুধু সরবিটাল তৈরি হচ্ছিল, এখানে সরবিটাল এবং ম্যানিটাল তৈরি হবে। ঠিক আছে, এগুলো নিজে দেখে নিবি। HiO4 পারায়োডিক অ্যাসিড, HiO4 এর নাম হচ্ছে পারায়োডিক অ্যাসিড, এটা দিলে এটা তৈরি হয়। আচ্ছা, HiO4 ছাড়াও আরেকটা রিয়েজেন্ট আছে, বলে দিই। সেটা হচ্ছে, সেই রিয়েজেন্টের নাম হচ্ছে LTA, ফুল ফর্ম হচ্ছে লেড
টেট্রা অ্যাসিটেট, লেড মানে তো পিবি, OCO CH3 হচ্ছে অ্যাসিটেট গ্রুপ। কতগুলো অ্যাসিটেট? 4টে অ্যাসিটেট, লেড টেট্রা অ্যাসিটেট। ওটা দিলেও ঠিক একই প্রোডাক্ট তৈরি হয়। আচ্ছা, অ্যাসিটিক অ্যানহাইড্রেট CH3CO2O, এটার নাম অ্যাসিটিক অ্যানহাইড্রেট। অ্যাসিটিক অ্যানহাইড্রেট সোডিয়াম অ্যাসিটেট দিলে যত ওই OH আছে সবগুলো OCO CH3 হয়ে যাবে, সমস্ত OH গুলো OCO CH3 হয়ে যাবে। দেখে নিবি এটা। আচ্ছা, এইদিকে আর কি, হ্যাঁ, যদি HCN দেওয়া হয় যে কোনো কার্বনিলে, যে কোনো আর ধরো R C⋯O R' কোনো একটা কার্বনিল রয়েছে, তার মধ্যে যদি HCN দেওয়া হয়, HCN মানে আমরা বলতে পারি H+CN-, তাহলে কি হবে, প্রথমে এই লোন পেয়ার H+ টাকে নেবে, তাহলে কি হবে R C R', তার সঙ্গে H জুড়বে, অক্সিজেনের দুটো বন্ড হওয়ার কথা, 3টে হয়েছে পজিটিভ, মানে ও তো ইলেকট্রন দিয়েছে পজিটিভ, আর H+ ইলেকট্রন নিয়েছে, তাই ওই H+টা জাস্ট H হয়ে রয়েছে। ওকে, এই হলো। তারপরে CN- পড়ে থাকলো, তখন CN- এ সেখানে অ্যাটাক করবে, করে এটাকে খুলে দেবে, তাহলে প্রোডাক্ট কি হবে RC R', এখানে OH, এখানে CN। একই কার্বনে OH এবং CN একসঙ্গে থাকলে ওই টাইপের কম্পাউন্ডদের বলা হয় সায়ানোহাইড্রিন কম্পাউন্ড। CN ফর সায়ানো, OH মানে হাইড্রক্সি গ্রুপ, তাই সায়ানোহাইড্রিন এরকম বলা হয়। তো ফ্রুক্টোজে এরকম C⋯O আছে, তাহলে HCN দিলে কি হবে, ওই কার্বনেই একটা OH হয়ে যাবে, একটা CN হয়ে যাবে, তাই নাম হবে ফ্রুক্টোজ সায়ানোহাইড্রিন। ওকে, NH2OH দিলে কি হবে, যে কোনো C⋯O থাকলে RC⋯O R', ধরো একটা কিটোন রয়েছে বা অ্যালডিহাইড রয়েছে, তার মধ্যে যদি কেউ NH2OH মানে হাইড্রোক্সিল্যামিন NH2OH, কি হবে, মনে মনে এখান থেকে এরকম H2O জল বের করে দিবি, তাহলে কি হবে RC R', ডাবল বন্ড N চলে আসবে, OH, অক্সিম তৈরি হয়। তো ফ্রুক্টোজ থেকে যেহেতু অক্সিম তৈরি হলো, মানে C⋯O সরিয়ে ডাবল বন্ড NOH, ফ্রুক্টোজ থেকে যেহেতু অক্সিম হলো, তাই একে ফ্রুক্টোক্সিম বলবো বা ফ্রুক্টোজ অক্সিম বলবো। আচ্ছা, যেমন গ্লুকোসাজন তৈরি হয়েছিল আগে রিয়াকশনে, তেমনি ফ্রুক্টোসাজন তৈরি হবে ফ্রুক্টোজ থেকে। তাই এর মধ্যে যদি ফেলিং দ্রবণ বা বেনেডিক্ট দ্রবণ দেওয়া হয়, তাহলে এই প্রোডাক্ট তৈরি হবে, দেখে নিবি। এই হলো মোটামুটি ফ্রুক্টোজ, গ্লুকোজের মতো, মোস্ট অফ দ্য রিয়াকশন গ্লুকোজের মতো। তো আমাদের মনোস্যাকারাইড আমরা এতক্ষণ পড়ছিলাম, কিন্তু মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড মানে হচ্ছে আমার মনোস্যাকারাইড মানে হচ্ছে যে ওইটাকে আর হাইড্রোলিসিস করলে আরো আমি ছোট কোনো সাব ইউনিট পাবো না, একদম প্রথম ক্লাসে বলেছিলাম কার্বোহাইড্রেটের বেসিক ক্লাসিফিকেশনে। এবার আমাদের পড়তে হবে ডাইস্যাকারাইড। গ্লুকোজ আর ফ্রুক্টোজ মেজরলি দুটো, মানে খুব ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল সিস্টেমে এমন দুটো মনোস্যাকারাইড। এরপর আমাদের পরিচিত ডাইস্যাকারাইড রয়েছে, সেগুলোকে পড়তে হবে। ডাইস্যাকারাইডদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, আমাদের যেটা ইউজ করি আমরা, সেটা হচ্ছে সুক্রোজ। ডাইস্যাকারাইডদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি লিখে দিই, ডাইস্যাকারাইড, SACCHARID, ডাইস্যাকারাইডদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রুক্টোজ, সরি ফ্রুক্টোজ না, সুক্রোজ। সুক্রোজকে কেন সুগারও বলা হয়, কেন সুগার, বাংলায় বলা হয় ইক্ষু শর্করা, মানে আখ থেকে যে সুগার পাওয়া যায় সেটাই হচ্ছে সুক্রোজ। ডাইস্যাকারাইড মানে কি, হাইড্রোলিসিস করলে আমি দুটো সাব ইউনিট পাবো, তাদেরকে আমরা ডাইস্যাকারাইড বলবো। এই হচ্ছে সুক্রোজ। সুক্রোজকে কেমন দেখতে আমরা দেখি, সুক্রোজকে কেমন দেখতে। সুক্রোজে কি কি থাকে, সুক্রোজের স্ট্রাকচার জানতে গেলে সুক্রোজে আগে কি কি থাকে দেখতে হবে। সুক্রোজে কি থাকে, সুক্রোজের যে স্ট্রাকচার, তাতে যে দুটো সাব ইউনিট থাকে, সেই দুটো সাব ইউনিট মিলে তো তৈরি হয়। আমরা ডাইস্যাকারাইডের ডেফিনেশনে বলি যে সেটাকে ভাঙলে আমরা দুটো মনোস্যাকারাইড পাবো। এবার তার মানে দুটো মনোস্যাকারাইড ইউনিট কোনোভাবে জুড়ে ওটা তৈরি হয়েছিল। তো দুটো সাব ইউনিট কি, সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, একটা সাব ইউনিট হচ্ছে আলফা ডি গ্লুকোজ। সেই আলফা ডি গ্লুকোজের C1, হ্যাঁ, তার সঙ্গে বিটা ডি ফ্রুক্টোজ এর C2,
এরা যুক্ত থাকে, এই দুটো কার্বন যুক্ত হয়ে থাকে। এই হচ্ছে আলফা ডি গ্লুকোজ। যদি এখানে OH থাকতো, হ্যাঁ, বাকি এই বন্ডটা ভুলে যা, হ্যাঁ, তাহলে এটাই হতো কিন্তু আলফা ডি গ্লুকোজ। আর অন্যদিকে এইটা এখানে যদি OH থাকতো, তাহলে এটা হয়ে যেত জাস্ট এই পার্টটুকু হয়ে যেত বিটা ডি ফ্রুক্টোজ। এবার এরা নিজেদের মধ্যে যুক্ত হবে। কি করে যুক্ত হবে? এই OH আর এই OH তাদের মধ্যে দিয়ে যদি আমরা মনে মনে এই H2O জল বের করে দিই, তাহলে জাস্ট অক্সিজেনটা পড়ে থাকবে, অক্সিজেন দিয়ে লিঙ্কেজ হয়ে যাবে, এই O দিয়ে লিঙ্ক হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের সুক্রোজ। যদি আমি হাওয়ার্স প্রজেকশন দেখাতে যাই, এই দেখ আলফা ডি গ্লুকোজ এ গেছে। আলফা ডি গ্লুকোজ কে যে ডান দিকে OH থাকবে আলফাতে, তাই নিচের দিকে এখানে OH ছিল, এটা এইটুকু হয়ে যাচ্ছে জাস্ট আলফা ডি গ্লুকোজ। অন্যদিকে বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক একইভাবে বিটা ডি ফ্রুক্টোজ আঁকা হলো, ঠিক আছে। তো এখানে কিন্তু বিটা ডি ফ্রুক্টো পাইরানোজ না, মানে ফ্রুক্টো ফিউরানোজ আঁকা হয়েছে। ফ্রুক্টোজের দেখ 5 মেম্বার রিং ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এরকম বিটা ডি ফ্রুক্টোজের আমরা যে ওই যে হাওয়ার্স প্রজেকশন আমরা দেখলাম 5 মেম্বারের, আগেই দেখালাম যেটা, তারও এই উপরে এখানে OH থাকবে। এই OH আর এই OH এর মধ্যে দিয়ে জল বেরিয়ে গিয়ে শুধু O পড়ে থাকবে, ঠিক আছে। এই ওটাকে, এই যে বন্ডটা তৈরি হলো না দুটো মনোস্যাকারাইডের মধ্যে, যে অক্সিজেন দিয়ে যে লিঙ্কেজটা তৈরি হলো, এই লিঙ্কেজটার একটা বেশ নাম আছে। সেই লিঙ্কেজটার নাম হচ্ছে এই যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। দুটো মনোস্যাকারাইডের মধ্যে দিয়ে যে ইথার লিঙ্কেজ থাকে, সামথিং কোন একটা সিস্টেম ও সামথিং ইথার বলে না এদেরকে, তাই দুটো মনোস্যাকারাইডের মধ্যে যে ইথার লিঙ্কেজ থাকে সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে এরকম দুটো নিজের হাতে আঁকা যাবে তো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে তাদের একটা আলফা ফর্ম একটা বিটা ফর্ম একে অক্সিজেন দিয়ে জুড়ে দেওয়া। হাওয়ারতে আঁকতে সুবিধা, দেখ এটার থেকে হাওয়ারতে দেখতেও সুবিধা, জিনিসটা আরো ক্লিয়ার হয় ভিজুয়ালাইজেশনটা। তো এই হচ্ছে সুক্রোজ। সুক্রোজের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রয়েছে, খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসে, খুব আসে, সেটা হচ্ছে ইনভার্সন অফ কেন সুগার। ইনভার্সন অফ কেন সুগার, এটা সম্পর্কে লিখতে আসতে পারে, বা এর বাংলায় হচ্ছে ইক্ষু শর্করার, মানে আখের যে শর্করা, ইক্ষু শর্করার অপবর্তন, VVI এটা। এবং সুক্রোজ, আমরা সুক্রোজ পড়ছি, এটা যদি না জানি তো পাপ এটা না জানা। আচ্ছা, এই যে সুক্রোজের যে এই যে স্ট্রাকচার হলো, এখানে দেখবি এর সংকেত হচ্ছে, যেহেতু একটা গ্লুকোজ ইউনিট একটা ফ্রুক্টোজ ইউনিট জুড়ে যাবে, এরকম সংকেত হচ্ছে C12 H22 O11। তাহলে তোমরা বাড়ি যে চিনি খাচ্ছ, তার মানে এইটা খাচ্ছ, ওকে। ইনভার্সন অফ কেন সুগার জিনিসটা কি, বেশ ইন্টারেস্টিং জিনিসটা। দেখো, এমনি এই যে ইক্ষু শর্করা যেটা, এর ওই যে অপবর্তন, মানে অপটিক্যাল রোটেশন আমি যেটাকে বলি, আমি ইংলিশ টার্মটা এটাই বেশি ইউজ করি, অপটিক্যাল রোটেশন, মানে প্লেন পোলারাইজড লাইট পাঠালেও কত ডিগ্রিতে ঘোরে, সেটা হচ্ছে সুক্রোজের নর্মালি 66.5 ডিগ্রি। কিন্তু এটা হচ্ছে সুক্রোজের। এই সুক্রোজকে যদি আমি হাইড্রোলিসিস করি বা আদ্র বিশ্লেষণ করি, তাহলে এটা হয়ে যায় -19.5 ডিগ্রি। নর্মাল সুক্রোজ ছিল, একটা অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ ছিল, আমি হাইড্রোলিসিস করলাম, নেগেটিভ হয়ে গেল, মানে আগেও প্লেন পোলারাইজড লাইটের তলকে পজিটিভে ঘোরাচ্ছিল, এখন নেগেটিভে ঘোরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছে। এই যে চেঞ্জ হয়ে যাবে, পজিটিভ ছিল আগে, নেগেটিভ হয়ে গেল হাইড্রোলিসিসের পর, এটাকেই বলা হয় ইনভার্সন অফ কেন সুগার। কিন্তু কেন হয়? ইনভার্সন অফ কেন সুগার সম্পর্কে লিখতে দিলে সেটাও লিখতে হবে কেন হয়। তার কারণ হচ্ছে, আমরা পড়েছিলাম যে কোনো ডাইস্যাকারাইডকে হাইড্রোলিসিস করলে মনোস্যাকারাইড তৈরি হয়। তাহলে এই যে ডাইস্যাকারাইডটা সুক্রোজটা, এই যদি হাইড্রোলিসিস করি, তাহলে গ্লুকোজ তৈরি হবে আর প্লাস ফ্রুক্টোজ তৈরি হবে। গ্লুকোজের অপটিক্যাল অ্যাক্টিভিটি
প্লাস 52.5, আর ফ্রুক্টোজের হচ্ছে মাইনাস 92.4। তাহলে একটা গ্লুকোজের হাইড্রোলাইসিস হলে গ্লুকোজের মধ্যে কি থাকে, সরি, একটা সুক্রোজের মধ্যে কি কি থাকে, একটা গ্লুকোজ থাকে, একটা ফ্রুক্টোজ থাকে। গ্লুকোজ পার্টটার হচ্ছে প্লাস 52.5, এই গ্লুকোজ ইউনিটটার হচ্ছে প্লাস 52.5 যখন ভেঙে যাবে, আর শুধু ফ্রুক্টোজের হচ্ছে কত লিখলাম, মাইনাস 92.4, 92.4। তাহলে হাইড্রোলিসিস যখন হয়ে গেল, তার মধ্যে 1:1 গ্লুকোজ আর ফ্রুক্টোজ রয়েছে, তাহলে তাদের অপটিক্যাল রোটেশন কত হবে, ওর এভারেজটা হবে, জেনারেলি আমি এভারেজটা ধরে নেবো। তাহলে এভারেজ কি, 52.5 একটা প্লাস নেগেটিভেরটা কত, মাইনাস 92.4, এটা বাই 2, এটা করলে ওই নেগেটিভ ওইটা চলে আসবে, এই যে মাইনাস 19.5। তাহলে এই জন্যই, যেহেতু সুক্রোজ আর সুক্রোজ থাকছে না, ও ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়ে যাচ্ছে, তাই তাদের যে অপটিক্যাল রোটেশন তার এভারেজটাই আমি ফাইনালি পাবো, তাই এভারেজটা হচ্ছে নেগেটিভ। এই কারণেই হচ্ছে ইক্কু শর্করার ইনভার্সন হয়, এটাকে ইনভার্সন বলছে। হাইড্রোলিসিসের আগে পজিটিভ ছিল, পরে নেগেটিভ হয়ে গেল। ক্লিয়ার হলো জিনিসটা? হ্যাঁ। ওকে, এটুকুর মধ্যে কোনো কনফিউশন, যেটুকু হলো? না না। এবার এরপরে আরো কিছু ডাইস্যাকারাইড আছে, সিলেবাসে থাকে যেরকম থাকে, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদেরকে পড়তে হয় যেটা, এই একটা ডাইস্যাকারাইড হচ্ছে মল্টোজ। এই মল্টোজের মধ্যে কি কি থাকে এবং কিভাবে যুক্ত থাকে, এটুকুই পড়তে হবে। মল্টোজ এই যে ডাইস্যাকারাইডটা, তার মধ্যে ইউনিট কি কি, সাব ইউনিট কি কি, একটা আলফা ডি গ্লুকোজ, আবার একটা আলফা ডি গ্লুকোজ, মানে দুটো আলফা ডি গ্লুকোজ যুক্ত থাকবে। তারা কি কিভাবে যুক্ত থাকবে, C1, একটা C1 অন্যটা C4, তাদের মধ্যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকবে, এটাই পড়তে হবে এখান থেকে। তাহলে এই স্ট্রাকচারটাও কিন্তু নিজের হাতে আঁকার চেষ্টা করবি, ঠিক আছে? আগে আলফা ডি গ্লুকোজ রাখবি, আরেকটা আলফা ডি গ্লুকোজ রাখবি, এমন ভাবে পাশাপাশি রাখবি যাতে এর 1 নম্বর কার্বনের 4 নম্বর কার্বন, মানে এখানে অ্যাকচুয়ালি OH থাকবে, আর এর 4 নম্বরে এখানে OH থাকবে। তো এই OH মিলে জল বের করে ও দিয়ে জুড়ে দিবি, এই হলো মল্টোজ। সিমিলারলি ল্যাকটোজ, ঠিক আছে? এখানে কি কি আছে সব দেখে নিবি এরকম। ল্যাকটোজে কোন কোন পার্ট, বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ কি কি দিয়ে যুক্ত, বিটা ডি গ্যালাক্টোজে C1 আর এটা C4। যদি এমসিকিউ দেয় অপশন পাল্টে দিতে পারে, যে বললো বিটা ডি গ্যালাক্টোজে C4, এটার C1, বা এটার C1 ওটা C1, এটা C4 ওটা C4, এরকম। নেক্সট হচ্ছে মনোস্যাকারাইড হলো, ডাইস্যাকারাইড হলো, এবার হচ্ছে পলিস্যাকারাইড। স্টার্চের নাম শুনেছিস কখনো? স্টার্চ, না না। ওকে। স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডদের ফর্মুলা হচ্ছে, মানে পলিস্যাকারাইড আমরা কাদের বলি, যাদের 10-এর বেশি, মানে যেসব কার্বোহাইড্রেটের ভাঙলে 10-এর বেশি সাব ইউনিট পাওয়া যায়। 2 থেকে 10 হলে তাদেরকে অলিগোস্যাকারাইড বলি। তাহলে আমাদের সিলেবাসে একটাই, মেজরলি একটাই ডিসকাশন আছে যে স্টার্চ যেটা একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, এবার এখান থেকে যা যা ইম্পর্টেন্ট জিনিস, স্টার্চ হলো দুটি পলিস্যাকারাইডের মিশ্রণ। পলিস্যাকারাইড মানে 10-এর বেশি থাকবে, তো স্টার্চও এরকম দুটো বড় বড় এরকম সাব ইউনিট, মানে পলিস্যাকারাইড, সেটা লিঙ্কেজের মাধ্যমে এরকম যুক্ত থাকে। তো সেই দুটো কি কি, একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। কম্পোনেন্ট সহ মুখস্থ রাখতে হবে, যে এটা 15 থেকে 20% থাকে, এটা 80 থেকে 85% থাকে। কোশ্চেন যদি আসে যে স্টার্চে বেশিরভাগ অ্যামাউন্টে কে থাকে, ম্যাক্সিমাম স্টার্চের মধ্যে কোন পলিস্যাকারাইড থাকে, অ্যামাইলোজ না অ্যামাইলোপেকটিন? উত্তর হবে অ্যামাইলোপেকটিন, যেটা 80 to 85%। স্টার্চ আয়োডিনের সংস্পর্শে নীল রং উৎপন্ন করে। কেন উৎপন্ন করে? স্টার্চে উপস্থিত অ্যামাইলোজ আয়োডিনের সঙ্গে ইনক্লুশন জটিল যৌগ তৈরি করে বলে এরূপ ঘটে। ঠিক আছে, লাইন বাই লাইন এখানে মনে রাখতে হবে যে স্টার্চের মধ্যে যে দুটো পলিস্যাকারাইড থেকে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, তার সঙ্গে যদি আমি স্টার্চে যদি আয়োডিনের সঙ্গে মেশাই, তাহলে আয়োডিন সেই স্টার্চে উপস্থিত অ্যামাইলোজের সঙ্গে ইনক্লুশন কমপ্লেক্স তৈরি করে, একটা জটিল যৌগ গঠন করে। এর জন্য স্টার্চ আয়োডিনের সংস্পর্শে নীল রং ধারণ করে। ওকে, উত্তপ্ত করলেই নীল রং চলে যায়, কিন্তু ঠান্ডা করলে আবার ফিরে আসে। যাই হোক,
অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন উভয় আলফা ডি গ্লুকোপাইরানোজের পলিমার। তাহলে অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন যে দুটো অংশ নিয়ে স্টার্চ গঠিত তারা দুজনেরই কার পলিমার? আলফা ডি গ্লুকোপাইরানোজ। এক একটি অ্যামাইলোজ অণুতে প্রায় 200 থেকে 1000টা আর অ্যামাইলোপেকটিনে 2000 থেকে 3000টা গ্লুকোজ একক থাকে। এবার স্টার্চের সংকেত কিভাবে স্টার্চ হলো দেখ কিভাবে হয়। এতে তো শুধু গ্লুকোজই থাকে বলেছে। এইটা হচ্ছে যদি এখানে ওএইচ থাকতো তাহলে এইটা শুধু গ্লুকোজ ছিল, এর সঙ্গে আরেকটা গ্লুকোজ এই যে, তাহলে একটার 1 এর সঙ্গে একটার 4 C1 আর C4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হলো। এখান থেকে আবার এই C1 এর সঙ্গে অন্যটা C4, তাহলে এইভাবে এরকম একটা চেন তৈরি হয়ে যাবে না? যাবে তো? এভাবে পরপর গ্লুকোজ 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 এভাবে থাকবে, গ্লুকোজ 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 এরকম থাকবে। এরকম আরো চেন উপরে তৈরি হতে পারে, এরকম আরো উপরে একটা ধরো, নিচে একটা ধরো, এরকম আরো এরকম চেন তৈরি হবে। এবার এর মধ্যে যে কোনো একটা গ্লুকোজের 6 নম্বর কার্বন যে CH2OH ছিল, CH2OH ছিল, তার সঙ্গে আবার অন্য একটা ধরো এখানকার এরকম সব হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটার 6 নম্বর কার্বনের যে CH2OH ছিল তার সঙ্গে তার উপরেরটার 1 নম্বর কার্বনের যে OH নিচে ছিল সেটা বাইন্ড করবে। এই দেখ C1 এবং C6 আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে এই সোজাসুজি যেটা হয়, সোজাসুজি লিনিয়ার যেটা চেন সেটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, আর এরকম লিঙ্কেজ হবে সেটা হচ্ছে অ্যামাইলোজ। না সরি, একটু একটু ভুল বললাম, সরি। C1 C4 লিঙ্কেজের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে অ্যামাইলোজ। এই যে C1 C4 হয়ে এরকম লিনিয়ার চেন তৈরি হচ্ছে। আর অ্যামাইলোপেকটিন কখন হবে? এই লিনিয়ার চেনের সঙ্গে যখন এরকম অন্য একটা লিনিয়ার চেন C1 C6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে যদি কোশ্চেন আসে অ্যামাইলোজ গুলো কিভাবে যুক্ত থাকে, তাহলে আমরা বলবো যে দুটো আলফা ডি গ্লুকোপাইরানোজ ইউনিট C1 C4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে। আর অ্যামাইলোপেকটিন কিভাবে থাকে? যে দুটো অ্যামাইলোজ ইউনিট, একটা ইউনিটের C6 কার্বন, অন্য একটা ইউনিটের C1 কার্বন, তারা গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে অ্যামাইলোপেকটিন গঠন করে। এবং এই ওভারঅল জিনিসটা হচ্ছে স্টার্চ। মানে ধরো আরো ভালোভাবে দেখালে, এই যে অ্যামাইলোজ তো এরকম একটা গ্লুকোজ, তার সঙ্গে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে আরেকটা গ্লুকোজ, আরেকটা গ্লুকোজ, আরেকটা গ্লুকোজ, তাহলে ওভারঅল এরকম একটা চেন তৈরি করবে। এটাও ধরো এরকম আরেকটা অ্যামাইলোজ, এটাও একটা আরেকটা অ্যামাইলোজ, এটাও একটা আরেকটা অ্যামাইলোজ, তারা নিজেদের মধ্যে C1 C6 দিয়ে এরকম জুড়ে রয়েছে, এরকম জুড়ে রয়েছে। তাহলে ওভারঅল এরকম পুরোটা এরকম জুড়ে থাকবে। এই হচ্ছে আমার স্টার্চ, এভাবে তৈরি হয়। মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে কিভাবে হয়। হ্যাঁ হ্যাঁ তারপরে আরেকটা পলিস্যাকারাইড রয়েছে যেটা হচ্ছে সেলুলোজ। এখানে দেখে নিবি কিভাবে কি হয়েছে। C1 C4 হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, কিসের সঙ্গে কি যুক্ত হয়েছে দেখে নিস। আচ্ছা, সেলুলোজকে খাদ্য হিসেবে গ্রহণ করা যায় কিনা? মানুষ হজম করতে পারে না, কেন পারে না দেখে নিস। পাকস্থলীতে সেলুলোজ কার্য বিশ্লেষিত করে গ্লুকোজে পরিণত করতে পারে এমন এনজাইম সেলুলোজ উৎপন্ন হয় না। আচ্ছা, সেলুলেজ, সেলুলোজকে যে গ্লুকোজ, আমাদের বডিতে তো গ্লুকোজ লাগে, তো সেলুলোজকে গ্লুকোজে কনভার্ট করতে পারে যে এনজাইম তার নাম হচ্ছে সেলুলেজ। তো সেইটা আমাদের পাকস্থলীতে থাকে না বলে আমরা সেলুলোজকে মানে কনজিউম করতে পারি না বা আমরা ডাইজেস্ট করতে পারি না। কিন্তু কারা পারে? তৃণভোজী প্রাণী, গরু, ছাগল, হরিণ, এরা পাকস্থলীতে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা এনজাইমটি উৎপন্ন হয়, তাই এসবগুলো ঘাস লতা পাতা ডিরেক্ট খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। ওকে, এই আমাদের কার্বোহাইড্রেট শেষ হলো। কোথাও কোনো জিনিস কোনো প্রবলেম থাকলে বল, আবার আমি বলে দেবো, কোনো ব্যাপার না। কোথাও বুঝতে অসুবিধা হলে বল। ওকে, তো আই হোপ কোনো প্রবলেম নেই। নেক্সট মানে আমাদের যে সেগমেন্ট, প্রথমে আমাদের ছিল কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে প্রোটিন। একটা বড় সেগমেন্ট ছিল আমাদের উপরে প্রোটিন। প্রোটিন আমাদের বডিতে প্রোটিন প্রচুর কাজে লাগে। আমাদের বডিতে কোথায় প্রোটিন থাকে? যে কোনো এনি এক্সাম্পল।
আমাদের বডিতে প্রোটিন দেখেছিস কখনো? না, মানে স্ট্রাকচার না, তুই চোখের সামনে কখনো প্রোটিন দিয়ে তৈরি কোনো জিনিস দেখেছিস? মানে না, প্রোটিন দিয়ে তৈরি। কিছু এক্সাম্পল আমি দিই। বায়োলজিক্যাল সিস্টেমে প্রোটিন কোথায় থাকে? আমাদের নখ, চুল, এগুলো সব প্রোটিন। মিল্ক প্রোটিন। চুলে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেরাটিন প্রোটিন। মিল্কে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেসিন প্রোটিন। সবই প্রোটিনের। এবং আমরা তো মাছ মাংস খাই আমরা কিসের জন্য? প্রোটিনের জন্য। তো বডির স্ট্রাকচারেও প্রোটিনের প্রচুর ভূমিকা রয়েছে বডি ফর্ম হতে, এবং বডির মধ্যে বিভিন্ন যে ক্যাটালাইটিক রিয়াকশন হয় বিভিন্ন এনজাইম দিয়ে, হ্যাঁ, তো সেগুলোও অ্যাকচুয়ালি কোনো না কোনো রকম প্রোটিন। প্রত্যেকটা প্রোটিন তৈরি হয় অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে। প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে প্রোটিনের স্টাডি করতে গেলে আগে আমাদেরকে দেখতে হবে অ্যামাইনো অ্যাসিড কি। অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, নামের মধ্যে একটা জিনিস ক্লিয়ার, যাই হোক না কেন তার মধ্যে একটা অ্যামিনো গ্রুপ থাকবে মানে NH2, একটা অ্যাসিড গ্রুপ থাকবে মানে COOH। আমাদের বডিতে বেশিরভাগ যে অ্যামাইনো অ্যাসিড সেগুলো হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড তার মানে কি? ধরো COOH, তার পাশে একটা কার্বন আছে, এই কার্বনকে আমরা আলফা কার্বন বলবো, অ্যাসিডের পাশের কার্বনকে, তারপরে কার্বনকে আমি বিটা কার্বন বলবো। আলফা অ্যামাইনো অ্যাসিড মানে ওই COOH এর আলফা কার্বনে অ্যামিনো গ্রুপ থাকবে। তাহলে আলফাতে অ্যামিনো এবং অ্যাসিড, বিটাতে থাকবে না কিন্তু, তাহলে আমরা বলবো সেটাকে বিটা অ্যামিনো অ্যাসিড। আমাদের বডিতে প্রোটিন এর যে অ্যামিনো অ্যাসিড গুলো পাওয়া যায় এবং যেগুলো মোস্ট কমন সেগুলো হচ্ছে মেজরলি আলফা অ্যামিনো অ্যাসিড। ওকে, এই আলফা অ্যামাইনো অ্যাসিড গুলো, এই একটা আলফা অ্যামাইনো অ্যাসিড ধরো, এই একটা আলফা অ্যামাইনো অ্যাসিড ধরো, এই একটা আলফা অ্যামাইনো অ্যাসিড ধরো, এরা নিজেদের মধ্যে C ডাবল বন্ড ও NH এই বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। C ডাবল বন্ড ও NH এইভাবে যুক্ত হয়ে ওরা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, আমাদের মানে এখনো পর্যন্ত 23টা টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে, 23 রকম অ্যামাইনো অ্যাসিড আছে। সেইটা দিয়েই বিভিন্ন কম্বিনেশনে বিভিন্ন অ্যামাউন্টে বিভিন্নভাবে যুক্ত হয়ে তারা আলটিমেটলি প্রোটিন তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে একটা বেসিক ক্লাসিফিকেশন আছে। কিছু অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, কিছুকে বেসিক বলি, কিছুকে নিউট্রাল বলি। দেখো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা NH2 গ্রুপ থাকবে, একটা COOH গ্রুপ থাকবে। এবার কোন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যদি একটাই NH2 বা একটাই COOH অথবা দুটো NH2 দুটো COOH, মানে NH2 এর সংখ্যা যতগুলো COOH এর সংখ্যা ততগুলো, তাহলে এই NH2 গ্রুপটা তো বেসিক, তাই না? নাইট্রোজেন লোন পেয়ার আছে, আর COOH গ্রুপটা অ্যাসিডিক। তাহলে একটা অ্যাসিড গ্রুপ একটা বেসিক গ্রুপ, অথবা যতগুলো অ্যাসিড গ্রুপ ততগুলোই বেসিক গ্রুপ যদি থাকে, তাহলে ওভারঅল মলিকিউলটা অ্যাসিডিকও হবে না বেসিকও হবে না, ওভারঅল হবে নিউট্রাল। তাহলে আমরা তাদেরকে বলবো যে তারা হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, তার সংখ্যাই বেশি। কিন্তু যদি কখনো এমন অ্যামাইনো অ্যাসিড থাকে যার মধ্যে NH2 এর সংখ্যা, ওই স্ট্রাকচারে NH2 এর সংখ্যা বেশি COOH এর থেকে, দুটোই থাকবে কিন্তু NH2 এর সংখ্যা বেশি, তাহলে বেসিক ইউনিট বেড়ে গেল, বেস তো NH2 বেসটা বেড়ে গেল, তাই সেই অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলবো বেসিক অ্যামাইনো অ্যাসিড। তার এক্সাম্পল একদম মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। বেসিক অ্যামাইনো অ্যাসিড টেক্সট বইয়ে সব আছে, পড়ে নিবি। আর্জিনিন, বাংলায় লিখি আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। আচ্ছা আমি ছবিতে দেখাচ্ছি পরে। তেমন মানে যদি অ্যাসিড গ্রুপ বেশি থাকে তাহলে সেটাকে অ্যাসিডিক আমরা বলবো, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড বলবো। তাহলে এবার দেখ, নিউট্রাল মানে বাংলা হচ্ছে প্রসম। সমস্ত অ্যামাইনো অ্যাসিডের নাম এখানে এরকম দেওয়া আছে, অ্যামাইনো অ্যাসিড, গঠনাকৃতি, সংকেত, চিহ্ন। আমাদেরকে যেটা জানতে হবে, স্ট্রাকচার মনে রাখতে হবে, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, এই তিনটের স্ট্রাকচার মনে রাখবি। এই দেখ প্রথমে ছকটা হচ্ছে প্রসম অ্যামিনো অ্যাসিড, প্রসম মানে নিউট্রাল, তার মানে দেখ তার মধ্যে যতগুলো আছে সবগুলোর মধ্যে যতগুলো COOH ততগুলো NH2, তাই এগুলো নিউট্রাল বা প্রসম।
কিন্তু 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 আম্লিক অ্যামাইনো অ্যাসিড মানে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড আমরা কাদের বলবো? নামগুলো মুখস্থ রাখবি। অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, এই দুটো মনে রাখবি। তার মধ্যে দেখ অ্যাসিড গ্রুপ বেশি আছে। এখানে একটা সিরাবোল এইচ NH2 গ্রুপ একটা, অ্যাসিড গ্রুপ বেশি আছে। গ্লুটামিক অ্যাসিডও তাই। আর বেসিক তেমনি বেসিক অ্যামাইনো অ্যাসিড বা ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড কি? আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, তিনটে নাম মনে রাখবি। এই যে। এবার এখান থেকে স্ট্রাকচার রিলেটেড প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? কোন অ্যামাইনো অ্যাসিডে ধরো কার্বন সালফার বন্ড আছে? কার্বন সালফার বন্ড আছে, দেখ কোথায় আছে। এগুলো মানে নোট নিবি, শর্ট নোট নিয়ে এভাবে মুখস্থ রাখবি যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের বিশেষত্ব আছে কিছু কিছু। এখানে কার্বন সালফার বন্ড আছে, এই যে CH2SH রয়েছে, তার মানে কার্বন সালফার বন্ড আছে। এই তো এখানে আছে CH2S আছে, কার্বন সালফার বন্ড আছে। কোন অ্যামাইনো অ্যাসিডে যদি বলে কার্বন সালফার কার্বন বন্ড আছে, CSC, কার্বন সালফার কার্বন, তাহলে মিথিওনিনে আছে। কিন্তু এটাই কার্বন সালফার কার্বন বন্ড নেই, এখানে শুধু SH গ্রুপ আছে। সালফার SH গ্রুপ মানে কার্বন সালফার বন্ড আছে বা SH গ্রুপ আছে। SH গ্রুপের নাম হচ্ছে থায়োল গ্রুপ, THIOL, থায়োল। কোন অ্যামাইনো অ্যাসিডে থায়োল গ্রুপ আছে? এটা। কোন অ্যামাইনো অ্যাসিডে ডাইসালফাইড বন্ড আছে? SS, এটাকে বলে ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড। সিস্টিন এ ডাইসালফাইড বন্ড আছে। এই সিস্টিন, হ্যাঁ, এটা তৈরি হয় সিস্টেইন থেকে। সিস্টেইনের ডাইমার, একরকম ডাইমার হচ্ছে সিস্টিন, নামটা খেয়াল রাখবি। একটা সিস্টেইন, সিস্টেইন থেকে সিস্টিন তৈরি হয়। তুই মনে মনে এই স্ট্রাকচারটা আঁকবি, তার পাশে এই স্ট্রাকচারটাকে উল্টে আঁকবি, মানে SH টা ডান দিকে দিবি, দিয়ে ওই SH এর H আর ওই SH এর H বের করে দিবি, দিয়ে SS বন্ড করে দিবি, দেখবি এটা পাচ্ছিস একদম। এই হলো। কোন অ্যামাইনো অ্যাসিডে ফেনলিক গ্রুপ আছে? টাইরোসিনে। ফেনল না ওটা? কোন অ্যামাইনো অ্যাসিডে এই যে রিংটা, এই মলিকিউলটাকে বলা হয় ইমিডাজোল রিং। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে যখন একটু লেখা শেষ হবে, ইমিডাজোল রিং। কোন অ্যামাইনো অ্যাসিডে ইমিডাজোল রিং থাকে? তাহলে এটা হলো। আচ্ছা, বলতে পারে যে কোন অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যারোমেটিক, কোন অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যারোমেটিক, তাহলে এটাই বেনজিন রিং আছে, এটা অ্যারোমেটিক। এইটাই বেনজিন রিং আছে, অ্যারোমেটিক। এটাই বেনজিন রিং আছে, এটা অ্যারোমেটিক। বা প্রশ্ন হয়তো এরকম MCQ দিল যে হুইচ অফ দ্য ফলোইং অ্যামাইনো অ্যাসিড ডাজ নট কন্টেইন এনি অ্যারোমেটিক গ্রুপ? কোন অ্যামাইনো অ্যাসিডে কোনো অ্যারোমেটিক গ্রুপ নেই? তার মধ্যে তিনটে এরকম অপশন দিল, আর একটা এরকম অন্য কিছু দিল, অ্যালিফ্যাটিক দিল, হতেই পারে। প্রোলিন একটা এমন অ্যামাইনো অ্যাসিড যেটা মানে রিং আর কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামাইনো অ্যাসিড, বাকি সব 1 ডিগ্রি অ্যামাইনো অ্যাসিড। 2 ডিগ্রি অ্যামাইনো অ্যাসিড, অনলি 2 ডিগ্রি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোলিন। হলো। আরেকটা আছে হিস্টিডিন, হ্যাঁ। হিস্টিডিনে এই রিংটার নাম হচ্ছে ইমিডাজোল রিং। ইমিডাজোল রিং কিসে থাকে? হিস্টিডিনে থাকে। হলো। আচ্ছা, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডে দেখবি কোনো না কোনো কার্বন, কাইরাল কার্বন। তার মানে সমস্ত অ্যামাইনো অ্যাসিড কাইরাল, ব্যতিক্রম একটা, সেটা কি? সবার প্রথমটা গ্লাইসিন। গ্লাইসিনের সংকেত হচ্ছে CH, NH2H। দেখ এই কার্বনটা কাইরাল নয়, তারপরে যা দেখবি সবই কাইরাল কার্বন। তাহলে কাইরাল নয় মানে এটা একাইরাল, তাহলে একমাত্র একাইরাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। আলোক নিষ্ক্রিয়, পরীক্ষা আসতেই পারে, আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? গ্লাইসিন। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা একাইরাল বা আলোক নিষ্ক্রিয়। ওকে, তাহলে এগুলো পড়তে হবে নিজে নিজে, ঠিক আছে? এটা টেক্সট বইয়ের পেজ, টেক্সট বই এরকম লিখে নিবি পাশে। এর একটা স্ক্রিনশট নিয়ে নে, আছে? নিয়েছি। এটারও নিয়ে নে। ইমিডাজোল রিং কোথায় থাকে, বেসিক গুলোর নাম কি, এরকম। নিয়েছি। প্রথম তিনটের সংকেত মুখস্থ রাখবি, কাজে লাগবে। ওকে, এই অন্য যাক এবার।
অ্যামাইনো অ্যাসিডের আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটি। ডি অ্যামাইনো অ্যাসিড, এল অ্যামাইনো অ্যাসিড, কোন একটা অ্যামাইনো অ্যাসিড এখানে এঁকেছে তার মানে যে কার্বনে সি ডবল এইচ সেই মানে তার পাশের কার্বনে NH2, তার মানে আলফা অ্যামাইনো অ্যাসিড এঁকেছে। এটা একটা আলফা অ্যামাইনো অ্যাসিড, এটাও একটা আলফা অ্যামাইনো অ্যাসিড। এটা একটা মিরর ইমেজ এটা। আর মানে যে কোনো অ্যালকিল গ্রুপ, তাহলে এটা যদি ডি হয় এটা হবে এল, এবং এরা একজন অন্যজনের এনানসিওমার। প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড গুলি এল বিন্যাস বিশিষ্ট। আচ্ছা, ডিএল কেন বলছি দেখ, উপরে তো হাইয়েস্ট অক্সিডাইজিং গ্রুপ, নিচে অ্যালকিল গ্রুপ। NH2 গ্রুপটা ডান দিকে আছে তাই ডি, NH2 গ্রুপটা বাঁ দিকে আছে তাই এল। আগে ডিএল নামকরণের যে ভিডিওটা আমি দিয়েছিলাম আগেরটা ডেসক্রিপশনে বোধহয় সেখানে আছে। প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড গুলো সমস্ত সমস্ত হচ্ছে এল কনফিগারেশন, কিন্তু প্রাকৃতিক ওই কার্বোহাইড্রেট গুলো সমস্ত কিন্তু ডি কনফিগারেশন। খেয়াল রাখবে। এই যে অ্যামাইনো অ্যাসিড, আলফা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আমরা এত কথা বলছি, এর একটা বিশেষ প্রপার্টি আছে, সেটা হচ্ছে জুইটার আয়ন ফর্মে থাকা। জুইটার আয়ন ফর্মে থাকা কিরকম জিনিসটা, খুব সাধারণভাবে বললে, আমার এখানে যে অ্যামাইনো অ্যাসিড আছে, যে কোনো আমি ধরছি যে এই আমার একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এর মধ্যে একটা অ্যাসিডিক গ্রুপ আছে, একটা বেসিক গ্রুপ আছে। তাহলে এটা হওয়া কি স্বাভাবিক নয় যে NH2 গ্রুপ যে বেসিক, নাইট্রোজেন বেসিক, সে এই H+টা নিয়ে নেবে, নিয়ে কি হবে, NH2 টা হয়ে যাবে NH3+, ওইটা হয়ে যাবে C+O-, এদিকে H এদিকে R, এরকম হয়ে যাবে। তাহলে একই মলিকিউলের মধ্যে নাইট্রোজেন হয়ে গেছে পজিটিভ আর অ্যাসিড গ্রুপটা হয়ে গেছে নেগেটিভ। এই টাইপের স্ট্রাকচারদের বলা হয় জুইটার আয়ন ফর্ম। না ক্যাটায়ন না অ্যানায়ন, মাঝামাঝি, জুইটার আয়ন। এখানে জিনিসটা পড়বি, এই যে অ্যাসিডিক গ্রুপ থাকে, বেসিক গ্রুপ থাকে, সেইভাবে অভ্যন্তরীণ লবণ গঠনের মাধ্যমে দ্বিমেরু আয়ন রূপে অবস্থান করে। দুটো মেরু, একটা পজিটিভ নেগেটিভ তৈরি হয়েছে, একটা জুইটার আয়ন বলে, কিন্তু বেশ ইম্পর্টেন্ট। জুইটার আয়ন রূপে অবস্থান করা অ্যামাইনো অ্যাসিড গুলি উচ্চ গলনাঙ্ক এবং দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট হয়। দ্বিমেরু ভ্রামক মানে বুঝতেই পারছি, যখন চার্জ তৈরি হয়ে যাচ্ছে তখন তো ডাইপোল মোমেন্ট অনেক বেশি হয়ে যাবে। আর উচ্চ গলনাঙ্ক কেন? কারণ একটা মলিকিউল যার মধ্যে একটা পার্ট পজিটিভ একটা পার্ট নেগেটিভ, আর একটা মলিকিউল তার মধ্যে একটা পার্ট পজিটিভ একটা পার্ট নেগেটিভ, এরা নিজেরা খুব কাছাকাছি থাকবে তো, তাহলে নেগেটিভ পজিটিভ কাছাকাছি, তাহলে মলিকিউল গুলো খুব কাছাকাছি এরকম থাকবে। যদি খুব কাছাকাছি থাকে তাহলে তাদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এসব বেশি হবে। জুইটার আয়নে C+O- প্রোটন গ্রহীতা রূপে কাজ করে, NH3+ প্রোটন দাতা রূপে কাজ করে। হ্যাঁ, জুইটার আয়নে C+O- থাকে একটা, আর একটা NH3+ থাকে। C+O- এর কাছে তো আর H+ নেই, তাহলে ও কোনো জায়গা থেকে H+ পেলে ও সেটা নিয়ে নেবে, আর কোনো জায়গায় H+ ছাড়ার দরকার হলে এই NH3+ পার্টটা H+ ছাড়বে। তাই C+O- টা যে H+ গ্রহীতা রূপে, এবং এটা সরি, C+O- টা H+ গ্রহীতা রূপে এবং NH3+ টা ইলেকট্রন দাতা রূপে কাজ করে। একটা অ্যামাইনো অ্যাসিড রেখেছে, আমি যেটা বললাম সেটাই, RCH NH2 C+O, যে আলফা অ্যামাইনো অ্যাসিড রেখেছে, তার সঙ্গে ইন ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে দিয়েছে NH3+, C+O, এটাই হচ্ছে জুইটার আয়ন। বোঝা গেছে জুইটার আয়ন কি? হুম হুম। ওকে। আচ্ছা, যদি এই জুইটার আয়নটাকে ভালো করে লক্ষ্য কর, এটাকে যদি আমি হাইলি অ্যাসিডিক মিডিয়ামে নিয়ে যাই, হাইলি অ্যাসিডিক মিডিয়ামে নিয়ে গেলে সেখানে H+ অনেক বেশি, H+ অনেক বেশি, তাহলে C+O- টা তখন H+ নিয়ে নেবে, তাই না? এই যে আমার জুইটার আয়ন, হুম ও কি করবে, H+ নিয়ে নেবে, এই যে আম্লিক মাধ্যম pH <7, সেখানে গিয়ে কি করবে, NH3+ টার মতোই থাকবে, কিন্তু এইটা H+ নিয়ে C+H হয়ে যাবে। আর যদি আমি pH 7 উপরে নিয়ে যাই, তার মানে বেসিক মিডিয়াম, অনেক বেসিক মিডিয়াম, তাহলে কি হবে, ওই NH3+ এর গায়ে যে প্রোটনটা ছিল, জুইটার আয়নে NH3+, এই নাইট্রোজেনের গায়ে যে এক্সট্রা প্রোটনটা ছিল সেটাও বেরিয়ে যাবে, বেস সেটাও নিয়ে নেবে, তাহলে জাস্ট NH2 হয়ে যাবে। তাহলে pH 7 কমে ওভারঅল মলিকিউলটা পজিটিভ, ধনাত্মক আধান হয়ে যাবে, আর pH 7 উপরে ওটা নেগেটিভ হয়ে যাবে, আর কিন্তু মাঝখানে ওরা এরকম নিউট্রাল থাকবে। বোঝা গেল? হ্যাঁ। ওকে। এবার যেটা পজিটিভ থাকবে, ধর যখন pH 7 কম, যখন আমার ওভারঅল অ্যামাইনো অ্যাসিডটা পজিটিভ, তখন আমি যদি এটাকে তড়িৎ বিশ্লেষণের মতন একটা সেটআপ আমি কল্পনা করি, একটা পজিটিভ ইলেকট্রোড একটা নেগেটিভ ইলেকট্রোড, তাহলে এই যে স্পিচটা তৈরি হলো এটা নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাবে, আর এই যে স্পিচটা তৈরি হবে এটা যদি তৈরি হয় তাহলে এটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাবে।
সেটাই লেখা আছে, ভিতরে একবার জাস্ট পড়ে নিন। ওকে, জেনারেলি কি হয় এই সমস্ত এই যে ক্যাটায়নিক ফর্ম হলো, অ্যানায়নিক ফর্ম হলো, জুইটার আয়ন হলো, এরা ইকুইলিব্রিয়ামে থাকে, সাম্যাবস্থায়, এবং নিজেদের মধ্যে কনভার্সনের মধ্যে চলতে থাকে, পিএইচ চেঞ্জ হলে নিজেদের মধ্যে এভাবে কনভার্ট হতে থাকে। যে পার্টিকুলার পিএইচ এ সমস্ত ওই আয়ন গুলো, মানে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো জুইটার আয়ন ফর্মে থাকে, যে পিএইচ এ, সেটাকেই বলা হয় সমতড়িৎ বিন্দু বা আইসোইলেকট্রিক পয়েন্ট। সমতড়িৎ বিন্দু বা আইসোইলেকট্রিক পয়েন্ট, লেখাটা এখানে পড়তে পারি যে নির্দিষ্ট পিএইচ এ অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে তড়িৎ প্রসরণ জুইটার আয়ন রূপে অবস্থান করে। এই নির্দিষ্ট পিএইচ কে সমতড়িৎ বিন্দু বা আইসোইলেকট্রিক পিএইচ বলে, এবং এটাকে ডিনোট করা হয় পিআই দিয়ে, যেমন পিএইচ লিখি সেরকম পিআই, পিআই আইসোইলেকট্রিক পয়েন্ট হলো, এখানে তার সঙ্গে হিসেবে দেওয়া রয়েছে। এবার প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের পিআই এর মান ফিক্সড। ধরো কোন একটা অ্যামাইনো অ্যাসিড এক্স, একটা অ্যামাইনো অ্যাসিড ধরো, তার পিআই এর ভ্যালু হচ্ছে ধরো 5, তাহলে আমি যদি পিএইচ লেস দ্যান 5 এর কমে নিয়ে যাই, তাহলে ও থাকবে ক্যাটায়নিক ফর্মে, আর পিএইচ গ্রেটার দ্যান 5 হলে ও থাকবে অ্যানায়নিক ফর্মে। মানে কি, পিএইচ লেস দ্যান 5 হলে তখন ওই ওই সি ডবল ও মাইনাস হয়েছিল যেটা, সেটা সি ডবল এইচ হতে শুরু করবে অ্যাসিডিক মিডিয়ামে, তাই না, পিএইচ 5 এর কম। কিন্তু তার বেশি হয়ে গেলে তখন ওই NH3 প্লাসটা NH2 হতে থাকবে, তখন শুধু অ্যানায়নিক ফর্ম থাকবে। তাই পিআই এর যখন পিএইচ লেস দ্যান পিআই তখন ক্যাটায়নিক ফর্ম থাকবে, যখন পিএইচ গ্রেটার দ্যান পিআই তখন অ্যানায়নিক ফর্ম থাকবে, আর যখন পিএইচ সমান পিআই তখন প্লাস মাইনাস লিখে দিলাম, জুইটার আয়ন ফর্মে থাকবে। বোঝা গেল? বোঝা গেল নাকি আরো বলতে হবে? হুম। অ্যামাইনো অ্যাসিডের শনাক্তকরণ করব কিভাবে, আইডেন্টিফাই করে করব? তার জন্য যে পরীক্ষাটার নাম সেটা হচ্ছে নিন হাইড্রিন টেস্ট। নিন হাইড্রিন ইউজ করে টেস্টটা করা হয়। ফাইনাল কালার কি হয়, নিন হাইড্রিন দ্রবণ যোগ করলে যদি অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে ফাইনাল প্রোডাক্টে নীলাভ বেগুনি বর্ণের একটা যৌগ তৈরি হয়। শুধু জানতে হবে নিন হাইড্রিন কাজে লাগে, নিন হাইড্রিন টেস্ট, পরীক্ষাটার নাম হচ্ছে নিন হাইড্রিন টেস্ট, এবং তাতে প্রোডাক্ট হচ্ছে একটা নীলাভ বেগুনি বর্ণের যৌগ। ফর অ্যাডিশনাল ইনফরমেশন আমি বলে রাখি, এই যে বেগুনি বর্ণের যৌগ, এটার সাইন্টিফিক নেম হচ্ছে এরকম বলে, রুহারম্যানস পার্পল। রুহারম্যানস পার্পল, বোধহয় রুহারম্যান বিজ্ঞানী, এবং তিনি বোধহয় আইসোলেট করেছিলেন বা কিছু। রুহারম্যানস পার্পল, এটা অ্যামাইনো অ্যাসিড শনাক্তকরণের একটা পরীক্ষা। তো এর সাথে সাথে আমাদের অ্যামাইনো অ্যাসিড মোটামুটি শেষ হলো। এরপর সিলেবাসে যেটা আছে সেটা টোটালটা বায়োলজির পার্ট। সেটা বায়োলজিতে পড়েছিস, পড়বিও, সেটা আমি আর এখানে বলছি না। সেটা হচ্ছে প্রোটিনের ক্লাসিফিকেশন, ছোটবেলা থেকে পড়ছিস, তার মধ্যে কি আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে আমি বলছি, প্রোটিনের ক্লাসিফিকেশন, তার মধ্যে আছে ওই তন্তুময় প্রোটিন, মানে ফাইব্রাস প্রোটিন আর গ্লোবিউলার প্রোটিন। টেক্সট বই দেখে পড়ে নিবি, দেখবি পরপর আছে সব। ফাইব্রাস প্রোটিন আর এই গ্লোবিউলার প্রোটিন কি, কনজুগেটিভ প্রোটিন কি, তাদের মধ্যে কিছু পার্থক্য, কিছু উদাহরণ। তারপর আছে প্রোটিনের স্ট্রাকচার, প্রোটিন কেমন দেখতে, প্রাইমারি গঠন, সেকেন্ডারি গঠন, টারশিয়ারি গঠন। এটা নিজেদেরকে পড়তে হবে ভালো করে। টেক্সট বইতে পরপর আছে এবং এত সুন্দর লেখা আছে, পড়লেই বুঝতে পারবি, ইগনোর করিস না। 2018তে এসেছিল পরীক্ষায় প্রোটিনের সেকেন্ডারি বা টারশিয়ারি গঠন কোন একটা এসেছিল, মানে জাস্ট 3 নম্বরে দিয়ে দিয়েছিল, এবং কোনো অপশন দেয়, কিছু থাকে না যেগুলো অপশন থাকে, অপশন থাকে না, তো অপশন ছাড়া দিয়ে দিয়েছিল। তো প্রোটিনের 4টে গঠন আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি গঠন, এটা পড়বি। আচ্ছা, আর প্রোটিন গঠন আমরা সেই জিনিসটাই পড়লাম না এখনো। আমরা মোটামুটি অ্যামাইনো অ্যাসিড জিনিসটা দেখলাম কি। এবার আমি যে বলেছিলাম শুরুতেই যে অ্যামাইনো অ্যাসিড গুলো সি ডাবল বন্ড ও এনএইচ এই বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে 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 প্রোটিন তৈরি করে। তাহলে প্রোটিন তৈরি হচ্ছে কিভাবে, কিভাবে এই অ্যামাইনো অ্যাসিড গুলো এইভাবে যুক্ত হয়। অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা বলি পেপটাইড।
অনেকগুলো পেপটাইড এরকম জুড়ে জুড়ে তৈরি হয় প্রোটিন। দেখা যাক কিভাবে হয়। আমরা একটা পেপটাইড এরকম তৈরি করি। তার জন্য পেপটাইড তৈরি করতে গেলে আমার অ্যামাইনো অ্যাসিড লাগবে। আমি একটা অ্যামাইনো অ্যাসিড নিলাম গ্লাইসিন। গ্লাইসিনকে কেমন দেখতে? COOH তো থাকবে, কার্বন আর NH2, এটা তো কমন স্ট্রাকচার যে আলফা অ্যামিনো অ্যাসিড, এটুকু তো কমন সবার ক্ষেত্রে। এখানে H থাকবে, হ্যাঁ এইটুকু কমন। এইখানে গ্রুপগুলো চেঞ্জ হয়। এইটা হচ্ছে গ্লাইসিন, আরেকটা নিচ্ছি আমি অ্যালানিন, HCCOOH NH2, এইটুকু কমন সব। এই এইচটা চেঞ্জ হয়ে যদি মিথাইল হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো অ্যালানিন। আচ্ছা, আমার সুবিধার্থে আমি এই গ্রুপগুলোকে একটু অন্যভাবে লিখছি, অন্য পাশে লিখছি আর কি। NH2 এরকম লিখলাম, এইচটাকে এখানে লিখলাম, NH2 এরকম লিখলাম, এইচটাকে এখানে লিখলাম। কি ব্যাপার, COOH টাকে আমি একটু ভেঙে লিখছি, C ডাবল বন্ড O OH, এরকম লিখলাম। গ্লাইসিন আর অ্যালানিন, এদের মধ্যে কনডেনসেশন হবে, বিক্রিয়া হয়ে এভাবে জল বেরিয়ে যাবে। দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো, কি হলো? স্ট্রাকচারটা লেখো এবার। NH2 C, দুটো H তো উপর নিচে দুটো H, তাই CH2 লিখলাম। C ডাবল বন্ড O, মাঝখানে OH তো আর নেই, ডিরেক্ট যুক্ত হয়ে গেছে যে NH এর সঙ্গে, NH এর সঙ্গে যুক্ত হলো। এবার সে CH, CH3, এদিকে COOH। তাহলে প্রথম অ্যামাইনো অ্যাসিডটার কার্বন মানে কার্বক্সিলিক অ্যাসিড আর অন্যটার অ্যামিন পার্ট নিজেদের মধ্যে ওয়াটার বের করে, মানে জল বেরিয়ে কন্ডেনসেশন হয়ে C ডাবল বন্ড ও NH বন্ড তৈরি করে। এই বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড। তাহলে আমরা কিন্তু অনেক টাইপের বন্ডের নাম শুনলাম। একটা হচ্ছে যে গ্লাইকোসাইডিক বন্ড প্রথম দেখলাম, এখন দেখছি পেপটাইড বন্ড। এরপর আমরা পরদিন ক্লাসে আমরা দেখবো যে ফসফোডাইএস্টার বন্ড। এই তিনটের মধ্যে কখনো কনফিউজ? পেপটাইড বন্ড হচ্ছে দুটো অ্যামাইনো অ্যাসিড নিজেদের মধ্যে কন্ডেনসেশনের মাধ্যমে বা ওয়াটার মলিকিউল রিমুভ করে যে C ডাবল বন্ড ও NH তৈরি করে, বন্ড তৈরি করে, সেইটাকেই বলা হয় পেপটাইড বন্ড। তাহলে এই যে পেপটাইড বন্ড তৈরি হয়ে এই যে আমি যেটা পেলাম যে পার্টটা, এটাকে আমি বলছি এটা একটা পেপটাইড হলো, এটা একটা পেপটাইড হলো। এর নাম কি হবে? গ্লাইসিন আগে ছিল, তারপর অ্যালানিন, তাই এর নাম হবে গ্লাইসাইল অ্যালানিন। এরকম নাম হবে। কিন্তু কেউ তো উল্টোটাও করতে পারতো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এই যে পেপটাইড হলো না, তাহলে এর বাঁ দিকে থাকবে নাইট্রোজেনের পার্টটা, ও তো বিক্রিয়া করেনি, আর ডান দিকে দেখি থাকবে যে COOH পার্টটা, ও তো বিক্রিয়া করেনি। তাই বাঁ দিকের ওই যে পেপটাইড চেনের বাঁ দিকের অংশটাকে বলা হয় এন টার্মিনাল, নাইট্রোজেনের টার্মিনাল, নাইট্রোজেন আছে তাই, আর ওদিকে বলা হয় সি টার্মিনাল, COOH আছে তাই সি টার্মিনাল। সবসময় বাঁ দিকে এন টার্মিনাল, ডান দিকে সি টার্মিনাল থাকে। আচ্ছা, কেউ তো এরকম করতে পারছে অ্যালানিনটাকে আগে নিল, মানে NH2 গ্রুপটা, গ্লাইসিনের NH2 আর অ্যালানিনের অ্যাসিড, এদের মধ্যে বিক্রিয়া করাতে পারতো। কি হতো তাহলে? তাহলে আমি আগে অ্যালা আঁকি, তারপর আমি গ্লাই আঁকবো, আঁকো অ্যালা, NH2 CH CH3 C ডাবল বন্ড O OH, আর গ্লাইসিন হচ্ছে কি NH2 CH2 COOH। হলো? এই তো এই OH আর H এরকম একটা বের করে দাও, দিয়ে যে যেটা স্ট্রাকচার তৈরি হবে দেখ, NH2 CH CH3 C ডাবল বন্ড O NH CH2 COOH। এই আগের যে স্ট্রাকচারটা তৈরি হলো, যে পেপটাইডটা তৈরি হলো, এটাও তো একটা পেপটাইড। এ দুটো কি সেম না ডিফারেন্ট? ভালো করে লক্ষ্য কর, দুটো স্ট্রাকচার সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট তো। ডিফারেন্ট, তার মানে আমি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স যদি আমি চেঞ্জ করব, তাহলে আমার পেপটাইডও অন্য তৈরি হবে। এইটার নাম আমি তখন কি দেবো? একটা পেপটাইড, এটার নাম কি দেবো? আগে অ্যালানিন ছিল, তারপরে গ্লাইসিন, তাই এর নাম দেবো আমি অ্যালানাইল গ্লাইসিন।
ক্লিয়ার? আগে অ্যালানিন আছে তাই, এপাশে ওর এন টার্মিনাল, এপাশে সি টার্মিনাল। বুঝে গেছে? হুম, তাহলে এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিই আমি। যদি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার জানিস তাহলে এরকম পরপর রাখতে পারবি। হোমওয়ার্ক হচ্ছে ড্র করবি নিজে নিচে অ্যালা, মানে প্রথমে অ্যালানিন থাকবে, অ্যালার সঙ্গে আছে ধরো গ্লাইসিন, তারপরে আছে ভ্যালিন, ভ্যালিনের স্ট্রাকচার দেখে নিবি। তাহলে অ্যালানিনের সি ডবল এইচ তার সঙ্গে গ্লাইসিনের NH2, ওদের মধ্যে পেপটাইড বন্ড হবে। তাহলে গ্লাইসিনের যে সি ডবল এইচ থাকবে তার সঙ্গে ভ্যালিনের NH2 গ্রুপের বিক্রিয়া হবে। পারলে আগে এই দুটো করে নিবি, তার সঙ্গে এটা কানেক্ট করবি। অ্যালা গ্লাই ভ্যাল হুম, ভ্যাল অ্যালা গ্লাই আঁকবি, গ্লাই ভ্যাল অ্যালা আঁকবি। হ্যাঁ, এটা এরকম এর আগে পরীক্ষায় এসছে, গ্লাই অ্যালা এরকম এসছে পরীক্ষায়। তো এই তিনটে নিজে নিজে আঁকবি। আঁকতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, একটু দেখিয়ে দেবো। করবো। এমনি চেষ্টা করবো একটু, ওকে ওকে। মানে ওইগুলো দেখে। হুম ধর এইটা হচ্ছে আমার অ্যালানিন, এইটা হচ্ছে আমার গ্লাইসিন, এটা হচ্ছে আমার ভ্যালিন। অ্যালানিনের পাশে NH2 গ্রুপ থাকবে, এখানে এখানে সি ডবল এইচ গ্রুপ থাকবে, এর পাশে NH2 গ্রুপ থাকবে, এর পাশে সি ডবল এইচ গ্রুপ থাকবে, এর পাশে NH2, এর পাশে সি ডবল এইচ গ্রুপ থাকবে। এর মধ্যে আমি সি ডবল বন্ড ও NH বন্ড করে দেবো, ওরকম জল বের করে এর মধ্যে সি ডবল বন্ড ও NH বন্ড করে দেবো। তাহলে আমার যেটা তৈরি হবে অ্যালাগ্লাই ভ্যাল তৈরি হবে। এভাবে করতে হবে। ওকে। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এই মোটামুটি পার্টটা শেষ হলো, অ্যামাইনো অ্যাসিড প্রোটিন পার্টটা শেষ হলো। এরপর সিলেবাসে যেটা আছে হুম, আসে না বলে ওটা করবো না। লিপিড, ভিটামিন, হরমোন এসব আছে, ওখান থেকে কোশ্চেন আসে না। এরপর আমরা যেটা শুরু করবো ফাইনালি সেটা হচ্ছে DNA RNA, মানে নিউক্লিক অ্যাসিড। এটা ইটসেলফ একটা বড় পার্ট। বেশ, আমরা নিউক্লিক অ্যাসিডের কেমিস্ট্রি কি আছে, আমরা তো বায়োলজিতে অনেক পড়েছি, অতটা ডিটেলসে পড়িনি। নিউক্লিক অ্যাসিডে আমরা ধরো ডিএনএ এর ওয়াটসন ক্রিক মডেল পড়েছি, এখানেও পড়তে হবে কিন্তু অন্য রকম ভাবে, আরো ডিপে মলিকিউলার লেভেলে গিয়ে কি কি হচ্ছে। ওয়াটসন ক্রিকে তো জাস্ট ডাবল হেলিক্স মডেল বলে শেষ, তো তার ভিতরে কি কি স্ট্রাকচার, ভিতরে কি কি আছে সেই সব নিয়ে ডিটেলস অ্যানালিসিস ডিএনএ আরএনএ। তো সেটা আমরা পরদিন করব, ওটা করলে আমাদের বায়োমলিকুল চ্যাপ্টারটা শেষ। ওকে। হ্যাঁ।